আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। পত্রিকাগুলো শিরোনাম দেখে আসি। দৈনিক ইত্তেফাক, শীর্ষ বিজ্ঞানী হত্যার বদলা নেবে ইরান। মুক্ত বাণিজ্য চুক্তিতে অড়র সরকার। আপত্তি এনবিআরের রাজস্ব হারানোর পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাণিজ্য ব্যবধান বাড়ার শঙ্কা। 25 পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘোষণা। মেয়াদ শেষে ক্ষমতায় থাকার সুযোগ রহিত হচ্ছে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের জন্য অভিন্ন আইন হবে। চট্টগ্রামে করোনায় সংকটাপন্ন রোগী বেড়েছে, খালি নেই আইসিইউ বেড। মানবজমিন, চীনা বিজ্ঞানীদের দাবি করোনা ছড়িয়েছে ভারত, বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে। বিশ্ব সংস্থা বলল একেবারে অনুমান নির্ভর। হাসপাতালে আইসিইউতে রোগী বাড়ছে, আরও 36 জনের মৃত্যু। রেজিস্ট্রেশন ছাড়াই 16 গাড়ি গোল্ডেন মনিরের। শাহবাগ অবরোধ, ফয়জুল মামুনুলকে গ্রেফতারের দাবি। আওয়ামী লীগে বিদ্রোহ করলেই শাস্তি। ভাস্কর্য নিয়ে অনাহুত বিতর্কের ভিন্ন উদ্দেশ্য আছে কাদের? আমাদের সময়, রোহিঙ্গা গণহত্যা মামলা ওআইসিকে $5 লাখ দিয়েছে বাংলাদেশ। দেশি বিমানের টিকে থাকার লড়াই। মনোনয়ন বোর্ডের সভায় শেখ হাসিনা, বিদ্রোহীকে মনোনয়ন দেওয়া হবে না। এইডস আক্রান্ত 105 রোহিঙ্গা। দেশ রূপান্তর, লোভের ফাঁদে ধরা। বঙ্গবন্ধু রেল সেতু আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোসাদের টার্গেট ছিলেন। রোগীদের অসচেতনতা মৃত্যু বাড়াচ্ছে। 24 ঘন্টায় আরও 36 মৃত্যু, শনাক্ত 1908। আওয়ামী লীগের ব্যয়বহুল নতুন অফিসের ব্যবহার নেই। 25 পৌরসভায় প্রার্থী দিল আওয়ামী লীগ। যায় দিন, ভাস্কর্য নিয়ে নতুন উত্তাপ। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি চ্যালেঞ্জ ওবায়দুল কাদের। করোনা ভাইরাসের উৎপত্তি ভারত, বাংলাদেশ, নতুন তথ্য চীনা গবেষকদের। হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি 29 ডেঙ্গু রোগী। করোনায় আরও 36 মৃত্যু, শনাক্ত 1908। বিএসএমএমইউ এর 4 চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা। সময়ের আলো, করোনায় কাতর বিমান। আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে, আজ ঘোষণা দেবেন এনবিআর চেয়ারম্যান। মৃত্যুর 2 বছর পর ময়নাতদন্ত রিপোর্টে কিডনি অপসারণের নেই রওশনারার মৃত্যু। আওয়ামী লীগের বৈঠক, রেড ক্রিসেন্টকে আরও শক্তিশালী করতে হবে। শৃঙ্খলা রক্ষায় কঠোর হচ্ছে দল। ভোরের কাগজ, দুদকের জালে 12 এমপি, 15 থেকে 20 ধরনের অনিয়ম তদন্ত। 25 পৌরসভায় নৌকার কাণ্ডারি চূড়ান্ত। পাহাড়ে দিন দিন বাড়ছে অবৈধ অস্ত্রের মজুদ। মানবকণ্ঠ, ভাস্কর্যের আড়ালে বিশৃঙ্খলার শঙ্কা। ঋণ দিচ্ছে না ব্যাংকগুলো। ইনকিলাব, কিডনি কেটে লাপাত্তা 4 চিকিৎসক, মামলা হলেও গ্রেফতার নেই। 2 যুগে প্রথম মন্দয় ভারতের অর্থনীতি। সংগ্রাম, ফেরত আসছে না আগের ঋণের টাকা, নতুন ঋণ দেওয়ার ঝুঁকি নিচ্ছে না অনেক ব্যাংক। করদোয়া, উদরপিণ্ডি বুদর ঘাড়ে। চীনা বিজ্ঞানীদের দাবি করোনার উৎস ভারত, বাংলাদেশ। ভাস্কর্য নিয়ে শান্তি বিনষ্ট করলে কঠোর হাতে দমনের ঘোষণা। The Business Standard, half of the IPOs failed their shareholders. Taxpayer may get 1 month more to return submission. আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম ছিল এরকম। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে গরম হয়ে উঠছে রাজপথ, সারা দেশ। এক পক্ষ বলছে ভাস্কর্য মূর্তি, আর এক পক্ষ বলছে মূর্তি এবং ভাস্কর্যের পার্থক্য বোঝেন না তারা। হঠাৎ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কেন? আরো তো ভাস্কর্য আছে, টাকায় তো ছবি আছে, সব দেশের টাকায় ছবি আছে। ছবি ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি? দেখুন, আপনাকে ধন্যবাদ দেব, আপনি ভাস্কর্য নিয়ে আলোচনা শুরু করতে চাইলেন। ভাস্কর্য নিয়ে যে তপ্ত বাক্য বিনিময় হচ্ছে পক্ষে বিপক্ষে, সেটি কিন্তু বাংলাদেশের এই মুহূর্তের বড় খবর। এখন ইসলামী বিশেষজ্ঞ বেশ কজন কিছুদিন আগে বলেছেন
যে ভাস্কর্যে আপত্তি নেই, মূর্তিতে আপত্তি আছে। তবে মূর্তি বা ভাস্কর্য যাই বলি না কেন, দুটোই শিল্পকর্ম। শিল্পকর্ম মানে সৃজনশীলতা। সৃজনশীলতার উৎস মহান সৃষ্টিকর্তা। তার ইচ্ছে ছাড়া কোনো মানুষের মধ্যে কোনো ধরনের সৃজনশীলতা আসে না, এক। দুই, ভাস্কর্য ইসলামে নিষিদ্ধ কোথায় লেখা আছে? কোরআনে না হাদিসে? যেমন আমি একটি হাদিস বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা, তিনি মাগরিবের নামাজের পরে কজন সহচর সহ পথে হাঁটছিলেন। পাশে দেখা গেল একটি গির্জায় প্রার্থনা চলছে। একজন সহচর বললেন, ওরা তো কাফের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ উষ্মার সঙ্গে বললেন, যারা প্রার্থনা করে তারা কাফের নয়। মূর্তি, যীশু খ্রিস্টের মূর্তির সামনে নত হয়ে প্রার্থনা করছে। তো কাজে মূর্তিও যে কতটুকু কি সেই বিষয়ে আমাদের বক্তব্য না দেওয়াটাই ভালো। আচ্ছা, আর একটি হচ্ছে ভাস্কর্য। বহু মুসলমান দেশে ভাস্কর্য আছে, তাদের ইসলাম যায়নি, আমাদেরও যাবার কথা নয়। আর একটি হচ্ছে, আমি যেটা লক্ষ্য করেছি, বেশ দুঃখের সঙ্গেই লক্ষ্য করেছি, ভাস্কর্য নিয়ে কিন্তু বিতর্ক এই প্রথম নয়, এর আগেও হয়েছে। সরকার নতি স্বীকার করে ভাস্কর্য বিরোধীদেরকে অনেক আশকারা দিয়ে ফেলেছে। যেমন ধরুন, বিমানবন্দরের সামনে মৃণাল হকের একটি ভাস্কর্য ছিল, অচিন পাখি। হ্যাঁ, তো অচিন পাখি সেটাকে সরিয়ে দেওয়া হলো। আচ্ছা, আদালতের সামনে লেডি জাস্টিস, তো শাড়ি পরা, বিদেশি কোনো মূর্তি নয় ওটা। এটা থাকলে ইসলাম যেহেতু বলে আমি মনে করি না, অন্তত সেটা এখনো আছে, অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছে, কিন্তু যেখানে ছিল সেখানে দৃশ্যমান ছিল। এখন কিছুটা আড়াল, সেখানে বলা হয়েছে যে জাতীয় ঈদগাহের সামনে এটা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজারান থেকে কিছু খ্রিস্টানরা এসেছিল আলোচনার জন্য। সন্ধ্যার সময় নবীজি বললেন, আলোচনা এখন স্থগিত রাখি, আমাদের মাগরিবের নামাজের সময় হয়েছে। খ্রিস্টানরা বলল, তাহলে আমাদেরও প্রার্থনার সময় হচ্ছে, বাইরে গিয়ে আমরা কোথাও প্রার্থনা করি। নবীজি তখন বললেন, কেন? আমি কাবামুখী হয়ে নামাজ পড়ব, তোমরা পূর্ব দিকে প্রার্থনা করতে পারো। মুসলিম দুনিয়া দ্বিতীয় কোনো দৃষ্টান্ত তৈরি হয়নি। মুসলমান খ্রিস্টানরা একই ছাদের তলায় প্রার্থনা করছে। যাকে সেটা যাই হোক, সরিয়ে দেওয়া হয়েছে ভালো। যে জন আবেগকে খুব বেশি উস্কে দেওয়া ঠিক না। একটি প্রশ্ন হচ্ছে যেটা, যে ইসলাম সংক্রান্ত কোনো বিতর্ক শুরু হলে আমরা সবচেয়ে আগে, অন্তত আমি যে প্রতিষ্ঠান দিকে তাকিয়ে থাকি বিশেষজ্ঞ অভিমতের জন্য, সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। 1975-এর 28শে মার্চ এক অধ্যাদেশ দিয়ে বঙ্গবন্ধু এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করিয়ে দিয়েছিল। তাদেরকে যে দায়িত্বের সনদ দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলাম সম্পর্কে গবেষণা। তারা তো আজও পর্যন্ত কিছু বলছে না। এর আগে ভাস্কর্য নিয়ে বিতর্ক হচ্ছে, তারা কিছু বলেনি, এখনো বলছে না। কেন বলছে না? জনগণের টাকায় পরিচালিত প্রতিষ্ঠান, জনগণ যেন বিভ্রান্ত না হয়, ইসলামের পরিপ্রেক্ষিতে তার দেখভাল করবার দায়িত্ব এই প্রতিষ্ঠানটি। কাজে আমি দাবি করব তাদের কাছে থেকে বিশেষজ্ঞ মত, এটা আমি অবশ্যই বলবো। আর একটি কথা হচ্ছে, ইতিহাস যদি পড়ি তাহলে বলতে বাধ্য, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার নামে ভাস্কর্য হবে, পরবর্তী প্রজন্ম যেন তার অবদানকে স্মরণে রাখে। সেটাকে ভেঙে গুড়িয়ে দেবার হুমকি যারা দেয় তারা বাংলাদেশের নয়,
মুক্তিযুদ্ধের বাংলাদেশে তাদের অস্তিত্ব আমি স্বীকার করতে রাজি নই। তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া দরকার, কিন্তু পাকিস্তানও তাদের নেবে না। পাকিস্তানে তো ভাস্কর্য আছে, পাকিস্তানও আছে, কিন্তু পাকিস্তানে ধর্মান্ধতা আর সেনাতন্ত্র দুটো একত্র হয়ে দেশটিকে চালাচ্ছে। পাকিস্তানে প্রচুর ভাস্কর্য আমি নিজে দেখেছি, তো ওখানে ভাস্কর্য নিয়ে প্রশ্ন ওঠেনি, কিন্তু এরা পাকি প্রেতাত্মার চিন্তা চেতনার দিক থেকে, মানসিকতার দিক থেকে আমি আশ্চর্য হয়ে যাই যে ৭২ সংবিধানে বলা ছিল ১২ এবং ৩৮ ধারায় ধর্মভিত্তিক সংগঠন এবং ধর্মভিত্তিক রাজনীতি থাকবে না। তো সেই ধারাগুলো তো এখন মরুপথে হারালো ধারার মতো হয়ে গেছে। তো বাংলাদেশে কি করে ধর্মভিত্তিক সংগঠন হলো, এবং এই ধর্মভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে সরকারের মেলামেশাটা কেন? খাদ্য সম্পর্ক কথা নাই বা বললাম, মেলামেশাটা কেন? মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধ থেকে কতটুকু বিচ্যুত হয়েছে তার একটি প্রমাণ বাবুনগরীর এই হুঙ্কার। তো তারা তাদের ধর্মকর্ম নিয়ে থাকুন, কিন্তু বাংলাদেশ কি করবে, বাংলাদেশের প্রগতিশীল মানুষ কি করবে, সে বিষয়ে আপনাদের কোনো মন্তব্য করবার অধিকার আছে বলে আমি মনে করি না আর কি। বাংলাদেশের নাগরিক হতে গেলে মুক্তিযুদ্ধে বিশ্বাস করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতে হবে। তা যদি না করেন, বাংলাদেশের নাগরিক হবার কোনো অধিকার আপনার নাই। এটা দেখবে সরকার। সরকার কতটুকু দেখছে তা আমার প্রশ্ন রয়ে গেছে আর কি। তো যাকে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিটি উপজেলায় একটি করে ভাস্কর্য থাকা উচিত, কারণ সবাইকে জানিয়ে দিতে হবে, নতুন প্রজন্মকে, যে এই মানুষটি না হলে বাংলাদেশ নামের কোনো স্বাধীন দেশ হতো না। তো এইটুকু যদি না করতে পারি আমরা, তাহলে মুক্তিযুদ্ধের কাছে আমাদের কি অঙ্গীকার থাকলো? এবং আমি প্রতিদিন, এখন তো করোনাকালে প্রতিদিন হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে যাই, আমাদের অপরাজেয় বাংলা যে ভাস্কর্যটি আছে ওটার দিকে তাকিয়ে থাকলে আমি নতুন করে শক্তি পাই, বাঁচার শক্তি, বেঁচে থাকার শক্তি, জীবন সংগ্রামের শক্তি। ভাস্কর্য আমাকে আলোড়িত করে, প্রণোদিত করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরের বাঙালিকে জানিয়ে দেবে যে এই মানুষটি বাঙালি এবং বাংলাদেশের জন্য কতটুকু করেছে। সেখানে যাদের আপত্তি তাদের সম্পর্কে আমার দুঃখ বোধ আছে, যে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি এদেরকে ঈমান দাও, এই কথাই বলবো। বঙ্গবন্ধুর ভাস্কর্য সরানোর যারা দাবি করছেন, এর মধ্যে কি রাজনৈতিক গন্ধ দেখেন আপনি, নাকি শুধুই তাদের দেখুন ক্ষমতার এগুলো বস্তা পচা রাজনৈতিক বলিতে আমার কোনো আস্থা নাই। আমি দেখব ঘটমান বর্তমান, পেছনে বাইরে, এটা আমার দেখার দায়িত্ব ইতিহাসের মানুষ হিসেবে, যে একটা ইস্যুকে ধারণ করে নিয়ে তারপরে আরো অনেক কিছু মানে ফুলিয়ে ফেনিয়ে অনেক কিছু তৈরি করবার উদ্দেশ্য থাকাটা অস্বাভাবিক না। কিন্তু আমার প্রশ্ন হলো যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথাটি নিয়ে আমার আসল কথা আর কি। তবে আরেকটা কথা বলি, আপনি যখন সুযোগ দিলেন, সেটি হচ্ছে এই সুযোগটা কি করে পেল তারা? দুধ কলা দিয়ে সাপ তো আমরা পুষেছি, কারণ বঙ্গবন্ধু যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তার প্রমাণ সংবিধান। সেই সংবিধান তো কেটে ছিঁড়ে শেষ করে ফেলেছি আমরা, বাংলাদেশকেও ক্ষত বিক্ষত করে ফেলেছি আর কি। তো সেই জন্যে এখন প্রশ্ন হচ্ছে যে যখন সংবিধানে রাষ্ট্রধর্ম থাকে, অথচ বঙ্গবন্ধু 10ই জানুয়ারি বলেছিলেন বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে, যার ভিত্তিক কোনো ধর্মভিত্তিক হবে না। সংবিধানে যদি রাষ্ট্রধর্ম থাকে, সেই রাষ্ট্র অনিবার্যভাবে ধর্মীয় ভিত্তিক হয়ে যায়, এটা বঙ্গবন্ধুর বিরোধী রাষ্ট্র হয়ে যায় আর কি। তো সেই জন্যে
সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ, যে আপনারা বঙ্গবন্ধুর কথাই বলি, আত্মসমালোচনা করুন, আত্মসংযম করুন, আত্মশুদ্ধি করুন। অর্থাৎ যে কোনো ব্যত্যয় বিচ্যুতির একটা পটভূমি থাকে, একটা অনুকূল পরিবেশ থাকে। এই যে এখন বাংলাদেশে এত খুন, জখম, রাহাজানি, মৃত্যু দেখছি চারিদিকে। এই স্টুডিওতে আসবার আগেই টেলিভিশনে খবর দেখছিলাম যে বাবা মা আপন সদ্যজাত সন্তানকে হত্যা করেছে। কি পরিমাণ অপরাধের মধ্যে আর কি! এই যে এত কিছু ঘটে যাচ্ছে বাংলাদেশ, এই বাংলাদেশ আদর্শ রাষ্ট্র হতে পারে না। কেন ঘটছে? আমার একটি কথা, শাসনহীন বাংলাদেশ। বাংলাদেশের শাসন থাকলে শৃঙ্খলা থাকতো, শৃঙ্খলা থাকলে স্বস্তি থাকতো, স্বস্তি থাকলে মানুষ নিরাপদে থাকতো। তো এখন তো কেউ আমরা নিরাপদ নই। তো এই বাংলাদেশ তো আমি চাইনি, বঙ্গবন্ধু এই বাংলাদেশ চাননি। কারণ তিনি 9 মে 1975 রাজশাহী মাদ্রাসা ময়দানে বলেছিলেন আমি কি চাই, বহুবার বলেছেন আমি কি চাই। মানুষের সুখ, শান্তি সব কিছু তিনি চেয়েছিলেন। আমি সব কিছু বললাম না মনে থাকা সত্ত্বেও, কিন্তু সেখানে আমি কি দেখছি, আমি যা চেয়েছিলাম তা তো পাচ্ছি না আর কি। তো এই ধর্মান্ধ গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, বাংলাদেশ বিরোধী গোষ্ঠী, মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী, এরা জেগে উঠেছে আশকারা পেয়ে। আশকারা কারা দিল সেটা আমার দেখতে হবে। আমি যদি শুধু বলি যে একজনকে আমি তার বিরুদ্ধে আমি খড়গহস্ত হচ্ছি, তাহলে আমার ভুল হবে। সেটা আমাকে দেখতে হবে এত কিছু দানবীয় শক্তি পেল কোত্থেকে, কে তাকে দিল, কোন পরিবেশ তাকে দিল, কেন কিভাবে সেই পরিবেশ তৈরি হলো, সেটাকে আগে দেখতে হবে। তো সেই জন্যে বড্ড মানসিক বিপন্নতায় ভুগছি। এই বাংলাদেশ, আমার এখন যা বয়স, তা এই বয়সে অনেকেই চলে গেছেন, চলে যাবার পথে। এই বাংলাদেশ তো আমি দেখতে চাইনি। তো আমি আশা করব সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে, মানুষ সেই ভাস্কর্যগুলোকে শ্রদ্ধা করবে এবং দেখে আলোড়িত হবে যে এই মানুষটির তর্জনী উঁচিয়ে আমাদের ডাক দিয়েছিলেন 7 মার্চ স্বাধীনতার জন্যে। আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি। এই মুক্তিযুদ্ধ বিরোধী এদেরকে আমি বলছি সামাজিকভাবে বয়কট করতে হবে, এবং এরা যেন কোনো আশকারা না পায়, সে দায়িত্ব সরকারের, অবশ্যই সরকারের। ধন্যবাদ স্যার। আর চীনা বিজ্ঞানীদের নতুন একটা দাবি আমরা দেখেছি পত্রিকায়, যে করোনা ভাইরাসের উৎপত্তি হয়তো ভারত বা বাংলাদেশ বা অন্য কোথাও থেকে হয়েছে। WHO বলেছে এটা নিশ্চিত নয়। আমি খুব হাসি পাচ্ছে, চীন মাও সেতুংয়ের চীন নয়, বাংলাদেশ যেমন বঙ্গবন্ধুর বাংলাদেশ নয়, চীনও মাও সেতুংয়ের চীন নয়। চীন সব উদ্ভট কর্মকাণ্ড করছে। এখন শুধু সামান্য একটি কথা বলি, তথ্যভিত্তিক। করোনা ভাইরাস কোন দেশে প্রথম দেখা গেছে? চীন। বাংলাদেশে কতদিন পরে এসেছে? বাংলাদেশ ভারতে যদি করোনা ভাইরাস হতো তাহলে ভারত বাংলাদেশ থেকে চীনে যেত। কাজেই চীনা বিজ্ঞানীরা, চীনা অজ্ঞানী, তারা উদ্দেশ্যপ্রসূত মন্তব্য করছেন। এটাকে আমি খুব একটা গুরুত্ব দিতে চাই না। আবল তাবল বলছে, ওই যে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, সে অবস্থা হয়ে গেছে ওদের। পৃথিবীর বৃহত্তম নৌবাহিনী তৈরি করেছে তারা। এটা মাও সেতুংয়ের চীন নয়, এটা নির্যাতিত মানুষের, নিপীড়িত মানুষের চীন নয়। এই চীন পরাশক্তিশীল আকাঙ্ক্ষা পোষণ করতে শুরু করেছে। এত বিশাল নৌবাহিনী দিয়ে সে কি করবে? সে কি ভারতকে এক হাত নেবে, না হংকংকে নেবে? আবার গণমাধ্যমে পেলাম তাইওয়ানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিতে যাচ্ছে। এই চীনকে, আমি তো মৌলানা ভাসানী যে চীনকে নৈকট্যে টেনে নিয়েছিলেন, এটা সেই চীন নয়। এই চীন মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে ভয়ঙ্কর হয়ে উঠছে ক্রমাগতভাবে। আমি দুঃখিত আর কি, কারণ চীনে
যে ইতিহাস ঐতিহ্য আমার জানা আছে, নিপীড়িত নির্যাতিত মানুষের প্রতিনিধিত্ব করেছিলেন মাও সেতুং, সেই চীনের প্রতি আমার শ্রদ্ধাবোধ ছিল। চীনে আমি গেছি, 1 মাস থেকেছি। চীনের পরিবর্তন আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এবং বঙ্গবন্ধু 52-তে গেছিলেন চীনে, দেখে এসে লিখলেন আমার দেখা নয় চীন। তো সেখানে পড়তে গেলে তিনি যতবারই চীনকে দেখছেন ততবারই নিজের দেশের কথা ভাবছেন, অর্থাৎ তার পরিকল্পনাই ছিল দেশকে কীভাবে এগিয়ে নেবেন। কিন্তু এখন বঙ্গবন্ধু বেঁচে থাকলে তাকে হত্যা করতে হতো না, আত্মহত্যা করতেন এই বাংলাদেশ দেখে আর কি। তিনি যা যা চাননি তাই হচ্ছে বাংলাদেশে আর কি। এটাকে আমি স্বাভাবিক বলবো না। বাংলাদেশ একটা অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। ওই যে কবি শামসুর রহমান বলেছিলেন, উদ্ভট এক উটের পিঠে চলেছে স্বদেশ। তো সেই অবস্থায় দাঁড়িয়ে গেছি। যাকে চীনারা এখন আদি চীনা নয় আর কি, এটা অনেকটা চীনে জোকের মতো হয়ে গেছে আর কি, এটা আর কি। যাকে চীন নিয়ে এই মন্তব্য নিয়ে, তাদের এই মন্তব্য নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো, গুরুত্ব দিতে চাই না। কারণ আমি আগেই বলেছি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ধন্যবাদ স্যার, আমাদেরকে শেষ করতে হচ্ছে, সময় শেষ হয়ে গেল। দর্শক আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।